আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছি? আমরা নতুন একটা সিরিজ শুরু করতে যাচ্ছি। সিরিজটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন ব্যাংক সলভ। তো আমরা প্রথমে যে স- আমরা প্রথমে যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইংলিশ, এবং এটা হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টে বিগত বছরে যে প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে কথা বলবো। তো প্রশ্ন ব্যাংক সলভ করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে আমরা শিখবো কোন কোন টপিকগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং আহ, এই প্রশ্নগুলো সামনে আসলে আমরা কিভাবে অ্যাপ্রোচ করতে পারি সেটা। তো সাথে আছে আমি মুনতাসির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা। আমরা আজকের ক্লাসটাতে হচ্ছে 2023 এবং 2022 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে একটু কথা বলি। সো পিডিএফটা কালেক্ট করা, যাই হোক। প্রথম প্রশ্নে আসো, এখান থেকে নাউন থেকে প্রশ্ন আসে, নাউনের প্রকারভেদ। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? সো অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি? যেগুলো হচ্ছে কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট কি করতে হয়, ফিল করতে হয়। যেমন লাভ, হেড, এরকম একটা হচ্ছে চাইল্ডহুড। তো তুমি কিন্তু চাইল্ডহুড, শৈশবটা তুমি কি করতে পারবা না বলো তো? ধরতে পারবা? শৈশব কিন্তু ধরা যায় না। বাট এইটা হচ্ছে আমাদের কি করতে হয়, ফিল করতে হয়। তোমার শৈশবের স্মৃতি আছে, তুমি এটা জানো। তো চাইল্ডহুডটা হচ্ছে কি, অ্যাবস্ট্রাক্ট নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি হুড থাকে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। এরকম আরো বেশ কিছু চিহ্ন আছে যেগুলো থাকলে আমাদের নাউন কোনটা কিভাবে নয় বুঝতে পারি। সো আমাদের নাউনের যে ক্লাসটা আছে সেখান থেকে দেখে নিতে পারো। ভাইয়া, তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে চাইল্ডহুড। আর বাকিগুলো নিয়ে কথা বলি। যেমন এখানে দেখো, চাইল্ড, চাইল্ড হচ্ছে কমন নাউন। তারপরে ফ্যামিলি, অনেকগুলোকে একসঙ্গে বোঝাচ্ছি, এখানে অনেকগুলো মানুষ আছে, সেটা হচ্ছে কালেকটিভ নাউন। আর বয় হচ্ছে কমন নাউন। ঠিক আছে, তাহলে ব্যাখ্যাগুলো এখানে লেখা আছে। যাই হোক, 2 নম্বর প্রশ্নে আসো। ইম্পেডিমেন্ট, এই শব্দের কি লাগবে? অ্যান্টোনিম লাগবে। ইম্পেডিমেন্ট মানে হচ্ছে বাধা, কোনো কিছুকে বাধা দেওয়া। সো বাধা দেওয়া, যেমন ধরো হিন্ড্রেন্স, হিন্ড্রেন্স মানে বাধা। অবস্ট্যাকল, অবস্ট্যাকল মানে বাধা। ইউজফুল মানে হচ্ছে দরকারি। আর হেল্পফুল মানে কি, যেটা তোমাকে সহযোগিতা করে। সো দেখো, তুমি এখন এই দুইটার মধ্যে কনফিউশন, হেল্পফুল দিবে না ইউজফুল দিব। এখন দেখো, যেটা তোমাকে বাধা দেয় এবং আরেকটা হচ্ছে তোমাকে হেল্প করে। সো বাধার নর্মালি ইয়ে কি হতে পারে, যে তোমাকে একটা বাধা দিচ্ছে আর একটা কি করছে, সাহায্য করছে। সো সাহায্য করছে, কে করছে, কে একজন করছে, তার মানে হচ্ছে হেল্পফুল। দরকারি মানে কি, সবসময় দরকার পড়ে, বাট এটা কিন্তু সাহায্যকারী না। সো তোমাকে দেখাতে হবে কি, হেল্পফুল। সো এই যে কিছু কিছু কনফিউশন আছে, এগুলো কিন্তু আমাদের একটু ক্লিয়ার করে নিতে হবে। এরপরে আসে একটা প্রভাব দেওয়া আছে, সরি ইডিয়মস দেওয়া আছে। সো কল ইট এ ডে, কল ইট এ ডে, কল ইট এ ডে মানে হচ্ছে যে কোনো একটা কাজ শেষ করে ফেলা। সো এই যে আমরা ইডিয়মস গুলো নিয়েও আমাদের বিস্তারিত ক্লাস আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে এটা হবে ফিনিশ দ্য ওয়ার্ক। এখানে আরো 10টা আমি ইম্পর্টেন্ট ইডিয়মস লিখে রাখছি, দেখে নিতে পারো, স্ক্রিনশট দিয়ে নিলে ভালো। যেমন হোয়াইট এলিফেন্ট, হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে যে সাদা হাতি, মানে ইউজলেস। আচ্ছা, এরপরে অ্যাকিলস হিল, এটা মানে হচ্ছে কোনো কিছুর উইক পয়েন্ট। সো এই জিনিসগুলো মনে রাখার জন্য আমাদের ক্লাসটা কিন্তু দেখে নিতে হবে। ইডিয়মসের যে ক্লাসটা আমাদের আছে সেটা কিন্তু দেখে নিবা। এরপরে বেল দ্য ক্যাট, এটা মানে হচ্ছে যে আমরা পড়ছিলাম না যে হুইল বেল দ্য ক্যাট, আসলে এই যে বিপদটা আছে এটাকে কে ফেস করবে, তাহলে টু ফেস দ্য রিস্ক অর ডেঞ্জার। ওকে। বার্নিং কোশ্চেন, এটা হবে অ্যান আর্জেন্ট ইম্পর্টেন্ট ম্যাটার, মানে এখন দেখো আমরা বলি না যে চলমান ঘটনাটা কি, ইটস লাইক বার্নিং কোশ্চেন। এরপর বাকিগুলো দেখে নিও। ডগ ডেজ, মেইডেন স্পিচ, এটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সোয়ান সং, এটা খুবই ইম্পর্টেন্ট। ওয়ান্স এ ব্লু মুন, মানে এখানে যে 10টা দেওয়া আছে 10টাই খুবই ইম্পর্টেন্ট। এগুলো তোমরা আমাদের ক্লাস থেকে দেখে নিতে পারো। আচ্ছা, 4 নাম্বারটাতে আসো। এখানে বলছে কারেক্ট স্পেলিং কোনটা? এটা কারেক্ট স্পেলিংটা হবে হচ্ছে, দেখো, RANAIS। তুমি রি নাইস দিলা, তারপর কি, SANCE, এরকম মনে রাখতে পারো। রি নাই এস সেন্সি, তাহলে রি নাই ডাবল এস, একটা এস, ডাবল এস, তারপর কি, এন্স। তাহলে রি নাই ডাবল এস, তারপরে হচ্ছে এন্স।
কথায় কথায় ভুল হবে, ভুল হবে হচ্ছে এখানে ডাবল এস দিবা না, এখানে ই দিবা। এই দুইটা কিন্তু ভুল করবা। তাহলে কোথায় ভুল করবা সেটা বলে দিলাম। সো এরকম আরো আমাদের হচ্ছে কিছু স্পেলিং আছে যেগুলো আমাদের ভুল হয়, এখানে আমি লিখে রাখছি। তোমরা এগুলো হচ্ছে একটু পড়ে নিবা, নিজেরা একটু পড়ে নিবা। অর্থ সহ পড়লে আরো ভালো হয়, তোমার একই সাথে অর্থও পড়া হয়ে যাচ্ছে, আবার স্পেলিংটাও শেখা হয়ে যাচ্ছে। স্পেলিং শেখার জন্য সব থেকে ভালো এটা হচ্ছে তুমি পড়ার পর এরকম সেগমেন্ট করে ভাগ করে নিবা। যেমন এখানে দেখো, এস, দেখো এস, ডবল এস, আবার ডবল এস, ইনেশন, এস এস ইনেশন, গাধা গাধা, তারপরে হচ্ছে ইনেশন। এরকম করে ভাগ করে নিয়ে পড়তে হবে। তারপরে হচ্ছে অ্যাকোমোডেশন, অ্যাসেসমেন্ট, বিউরোক্রেসি। সো এখানে যে 20টা দেওয়া আছে এই 20টা আমাদের হচ্ছে 3 স্টার। সো এই 20টা কিন্তু একটু দেখে নিবা, সাথে আরগুলো যেগুলো আছে সেগুলো পড়ে নিবা। আমাদের স্পেলিং এর যে ক্লাসটাতে আছে সেখান থেকে তোমরা বাকিগুলো দেখে নিবা। ওকে, এবার আসে হচ্ছে পরেরটাতে। এখন ইনডিফিনিট প্রোনাউন। ডেফিনিট প্রোনাউন মানে যেগুলো হচ্ছে নির্দিষ্ট করে বোঝায়, আর ইনডিফিনিট বলতে কি বোঝায়, যেগুলো কোনো কিছুকে হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় না। তো আমরা যখন প্রোনাউনটা পড়েছিলাম সেখানে প্রোনাউনের বেশ কিছু প্রকার দেখেছিলাম, যার মধ্যে একটা হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন। এখন দেখো এখানে খেয়াল করো, সাস, আইদার, দিস, এনি, এর মধ্যে কোনটা তুমি হচ্ছে অনির্দিষ্ট বুঝতে পারতেছো? আমি যদি তোমাকে বলি যে দেখো, যে তুমি যে কোনো একটাকে চয়েস করে নাও, ধরো হচ্ছে যে কোনো একটাকে চয়েস করো, কোনটাকে চয়েস করো আমি তোমাকে বলি নাই যে তুমি এটা চয়েস করো, তার মানে হচ্ছে এনি। সো অ্যান্সারটা হবে এনি। তার মানে এখন বাকি যেগুলো আছে সেগুলো বুঝতে হবে না যে এখানে সাস কোন প্রোনাউন, আইদার কোন প্রোনাউন, দিস কোন প্রোনাউন, এগুলো হচ্ছে আমাদের দেখে নিতে হবে। যেমন ধরো তুমি যদি তুমি যদি হচ্ছে দিস নিয়ে বলো, দিস, দিসটা একটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মানে কোনো কিছুকে হচ্ছে কি করা যায়, নির্দিষ্ট করে দেওয়া বা ডেমনস্ট্রেট করা। আচ্ছা, তারপরে আইদারটা হচ্ছে ভাগ করে দেওয়া, এটা যে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে হচ্ছে সাস, এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সো আমাদের প্রোনাউনের যে ক্লাসটা আছে সেখানে কিন্তু দেখলে আচ্ছা আমি বারবার বলছি আমাদের ক্লাসগুলো দেখা, আমাদের ক্লাসগুলো দেখা। সো তুমি যদি পার্টস অফ স্পিচ না পারো তাহলে আসলে প্রশ্ন ব্যাংক সলভ করা তোমার জন্য ঠিক না। সো তোমাকে আগে প্রথমে কি করতে হবে, পার্টস অফ স্পিচের ক্লাসটা করতে হবে, তারপরে তুমি পার্টস অফ স্পিচের প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করতে পারবা। সরি। সো তারপরেও আমি এখানে যতটুকু ব্যাখ্যা বলা সম্ভব বলে দিচ্ছি। এরপরে আসো, কি বলছে এখানে একটা গ্যাপ ফিলিং করতে হবে। হি কমপ্লেইন টু মি ড্যাশ ইওর কন্ডাক্ট। সো দেখো, সে আমাকে অভিযোগ করলো, নর্মালি আমাদের মন চাইবে এখানে হচ্ছে অ্যাবাউট দিতে, কিন্তু ভাই তুমি এখানে অ্যাবাউট দিতে পারবা না। তোমাকে হচ্ছে যদি কারোর বিষয়ে তুমি অভিযোগ বোঝাতে চাও তখন তোমাকে দিতে হবে কি, কমপ্লেইন্ট অফ। তাহলে হি কমপ্লেইন্ট মি অফ ইওর কন্ডাক্ট, সে হচ্ছে কারো একটা ব্যবহার সম্পর্কে কারো কাছে অভিযোগ করেছে। সো এরকম বাকি আরো কিছু জিনিস এখানে আছে, আরো প্রিপোজিশন আছে। তোমরা হচ্ছে তোমাদের কাছে যে প্র্যাকটিস বুকটা আছে বা ইংলিশ যে প্র্যাকটিস গাইডটা আছে সেখান থেকে কিন্তু দেখে নিও। এখানে আমি আরো হচ্ছে 4টা নিয়ে আসছি, তোমরা হচ্ছে এই 4টা নিজে নিজে দেখো এগুলো হচ্ছে পারো কিনা। এটা বিসিএস এর এটা। ওকে, এবার আসো 7 নাম্বারটাতে। 7 নাম্বারটা তো গ্যাপ ফিলিং। আই ক্যাম টু ইংল্যান্ড ড্যাশ ইংলিশ। এখানে দুইটা ঘটনা হতে পারে, এক হচ্ছে টু লার্ন ইংলিশ অথবা ফর লার্নিং ইংলিশ, ফর লার্নিং ইংলিশ। এখন এর মধ্যে এটা হচ্ছে কিসের ব্যবহার, ইনফিনিটিভের ব্যবহার, যদি কোনো কিছু উদ্দেশ্য বোঝায়, যে তুমি ধরো এখানে ইংল্যান্ডে কেন এসেছো, কোনো কিছু শিখতে এসেছো, সো তখন আমরা কি দিব, টু লার্ন ইংলিশ। আর যদি এরকম হতো ফর বাইং সামথিং, এটা মনে রাখতে পারো যে ফর বাইং সামথিং। তাহলে ফর কখন দিচ্ছ, যখন তুমি ধরো কোনো কিছু কিনতেছো এরকম টাইপের যদি হয়ে থাকে, তো তখন আমরা কিন্তু ফর দিব। টু কখন, যখন উদ্দেশ্য বোঝানো হবে তখন আমরা সেখানে টু ব্যবহার করব। এরপরে আসা হচ্ছে ফিউ মেন আর ফ্রি ফ্রম ফলস। তাহলে কিছু মানুষ, মানে মানে কাইন্ড অফ হচ্ছে ফল্ট করে না এমন মানুষ খুবই রেয়ার, মানে কি হার্ডলি এনি, মানে একদমই যে ভুল করে না, না এটাও হবে না। কিছু আবার মানে তখন একটু বেশি বোঝাচ্ছে, মানে জিরোও না আবার হচ্ছে একটু বেশিও না,
এই জিরোর পরে পয়েন্টের মাঝে মাঝে এরকম একটা মানে হার্ডলি এনি। ওকে, হার্ডলি এনি, তাহলে ফিউ মানে কি হার্ডলি এনি। এবার আসো নাম্বার 9। সো এটা হচ্ছে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হবে, ন্যারেশন। হি সেইড ইউ হ্যাড বেটার সি এ ডক্টর। সে একজনকে হচ্ছে কি করলো, একটা উপদেশ দিল বা প্রস্তাব দিল, এটা মেইনলি উপদেশই দিল আর কি, যে তোমার হচ্ছে কি করা দরকার, একটা ডক্টর দেখানো দরকার। সো তাহলে এটা অ্যান্সার কি হবে, যেহেতু অ্যাডভাইস দিছে, হি অ্যাডভাইসড মি টু সি এ ডক্টর। সো ন্যারেশনের যে রুলস গুলো আছে, কোন ধরনের বাক্য কিভাবে সেটাকে ইয়ে করতে হয় বা ইন্ডিকেট করতে হয়, সেগুলো তোমাদের জানতে হবে। সো ন্যারেশনটা একটু করতে হবে, এটা হচ্ছে ন্যারেশন থেকে আসছে, ন্যারেশনটা একটু করতে হবে, ন্যারেশন। ওকে, এরপরে আসা হচ্ছে সিনোনিম চাইছে আবার, আনার্জি। এটা মানে হচ্ছে ক্যাওয়াস। আমরা বলি না যে ক্যাওয়াস করিস না, হইচই করিস না, ঝামেলা করা আর কি, মানে উচ্ছৃঙ্খল টাইপের। তো ডিসিপ্লিন তো হবে না, তাহলে এটা হবে ললেসনেস, যেখানে কোনো কিছু নিয়ম মেনে চলে কি হয় না। প্লাসিডিটি মানে হচ্ছে কি ভাই, প্লাসিডিটি মানে হচ্ছে স্বচ্ছতা। প্লাসিডিটি মানে কি স্বচ্ছতা। আর সেরেনিটি, সেরেনিটি মানে হচ্ছে নির্মলতা, নির্মলতা। লনেস মানে কি, এটা হচ্ছে যে অনাচার, অনাচার। সো এরকম আরো কিছু কিছু সিনোনিম অ্যান্টোনিম আছে, এখান থেকে তোমরা হচ্ছে, এখানে চারটা নিয়ে আসছি আমি, তোমরা চারটা পড়ে নিবা, দেখবা ব্যাখ্যা সহ দেওয়া আছে, দেখে নিবা। সো সিনোনিম অ্যান্টোনিম কিন্তু আমাদের অনেকগুলো পড়তে হবে, প্রায় তুমি যদি হচ্ছে মাস্টার বই থেকে সলভ করতে চাও, সেখানে 1000 বা 1200-এর মতো আছে। রেগুলার প্র্যাকটিস করলে মনে থাকবে, তুমি একদিন করে পরের দিন করবে না, ভুলে যাবা। আসো, এখানে বলছে যে হুইচ নেভার হ্যাজ এ প্লুরাল ফর্ম, কোনটার কখনো প্লুরাল ফর্ম হয় না, মানে কি এস বা ইএস যুক্ত হয় না। দেখো, বা হচ্ছে যেটাকে তুমি কোনোভাবেই প্লুরাল করতে পারবে না, বা অনেকগুলো সংখ্যা বোঝাতে পারবে না। যেমন ধরো ইনফরমেশন, তথ্য, তুমি কি লিখবা, কখনো দেখছো ইনফরমেশন লিখছে? লেখে নাই কিন্তু। ওমেন থেকে ওমিন হয়, ইনভেন্টর থেকে ইনভেন্টরস হয়, মাউস থেকে মাইস হয়। সো তুমি সেগুলো প্লুরাল করতে পারবে, বাট তুমি যদি ইনফরমেশনকে প্লুরাল করতে চাও পারবে না। সো তোমার অ্যান্সার দাঁড়াবে কি ইনফরমেশন। এখানে আরো কিছু ওয়ার্ড আছে, যেমন আনকাউন্টেবল নাউন আর কি, এগুলো যেগুলো তুমি প্লুরাল করতে পারবে না, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। যেমন ইনফরমেশন, ফার্নিচার, হোমওয়ার্ক, রিসার্চ, এভিডেন্স। এরপরে হচ্ছে অ্যাডভাইস, এগুলো তুমি কি করতে পারবা না, এগুলোর সঙ্গে এস বা ইএস যুক্ত করতে পারবা না। বোঝা গেল? এগুলো একটু কয়েকটা মুখস্থ করে নিতে হবে। তারপরে আসো 12 নাম্বারটাতে। এখানে বলছে উই ওয়ার্ক এভরিডে এক্সেপ্ট ফ্রাইডে। সো আমরা কি করি, প্রতিদিনই কাজ করি, শুধুমাত্র শুক্রবার ছাড়া। সো এক্সেপ্ট এখানে কি অর্থ দিচ্ছে, ছাড়া। সো এটা কোন পার্টস অফ স্পিচ তোমাকে বলতে হবে। আচ্ছা দেখো, আমরা জানি যে, যদি আমরা বলি যে নাউন কি করে, নাউন নর্মালি হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করে, সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে। ভার্ব তো ভার্বই। এরপরে অ্যাডজেক্টিভ কি করে, অ্যাডজেক্টিভ হচ্ছে সাবজেক্ট বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। আর ভার্ব, অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে মডিফাই করে, অ্যাডজেক্টিভকে মডিফাই করে, তারপরে অ্যাডভার্ব নিজেকেও মডিফাই করতে পারে। সো মডিফাই করার একটা বিষয় এখানে আছে। তুমি এখন ধরো এক্সেপ্ট, এই ওয়ার্ডটা যদি তুমি এখানে হাইড করে যদি ধরো অন বসাও, উই ওয়ার্ক এভরিডে, ধরো উই ওয়ার্ক অন ফ্রাইডে, যদি আমি অন বসাই এখানে, তাহলে কি হয়, এটা কি একটা প্রিপজিশন না, অন। সো দেখো, অনের জায়গায় জাস্ট এক্সেপ্ট বসাইছে, তুমি যদি এরকম করে চেঞ্জ করে বসাতে পারো, তাহলে সেখানে কি দেখা প্রিপজিশন বসে। সো এক্সেপ্টে আরো দুইটা ব্যবহার আছে, এক্সেপ্ট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়, আবার এক্সেপ্ট প্রিপজিশন হিসেবে ব্যবহৃত হয়। তো যখন আমরা এরকম বাদ দেওয়া অর্থ বোঝাই, সেই ক্ষেত্রে এক্সেপ্টটা হচ্ছে প্রিপজিশন। আর যে এরকম যদি হয় যে আই উড গো উইথ ইউ এক্সেপ্ট আই এম ভেরি বিজি টুডে, যদি না বা কিন্তু, আমি যদি আজকে ব্যস্ত না থাকি তাহলে যাব। সো কিন্তু বা যদি না, যদি এরকম কোনো অর্থ দেয়, সেই ক্ষেত্রে এটা হবে কনজাংশন। আর নর্মালি এটা কি হবে, এক্সেপ্ট যদি বাদ দেওয়া অর্থ বোঝায়, সেটা হবে যে আমাদের প্রিপজিশন। ঠিক আছে ভাইয়া? ওকে। এবার বলছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আই নিড নট ফার্নিচার। দেখো একটু আগে আমরা পড়লাম যে ফার্নিচার, এটা প্রথমত হচ্ছে আনকাউন্টেবল, এবং সেকেন্ড কথা হচ্ছে এর কোনো প্লুরাল ফর্ম নাই, মানে এস বা ইয়ে যুক্ত হয় না। দেখো তুমি অনায়াসে এখানে যেগুলো প্লুরাল ফর্ম করা আছে সেই দুইটা বাদ দিতে পারবা।
এখন বলো আনকাউন্টেবল নাউনের আগে কি তুমি, ধরো হচ্ছে আমি কি বলবো, ধরো রাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, তুমি বলবা কি এ রাইস, তার আগে আর্টিকেল কিন্তু বসে না। এখন দেখো এখানে কোথায় আর্টিকেল আছে, এই দুইটার মধ্যে বি নাম্বার আর হচ্ছে সি নাম্বার, এখানে এ ফিউ বসাইছে, আই নিড এ ফিউ ফার্নিচার। তোমার কিছু ফার্নিচার, যেহেতু আনকাউন্টেবল তুমি এরকম করে বলতে পারবে না। তুমি তোমাকে দেখো এখানে কিন্তু কোনো আর্টিকেল নাই, তোমাকে দেখাতে হবে অ্যান্সার ডি, আই ডু নট নিড ফার্নিচার। সো এখানে ব্যাখ্যাটাও লেখা আছে যে আহ, যেহেতু আনকাউন্টেবল নাউন এই জন্য হচ্ছে এর আগে ইফ ইউ বুঝতে পারবে না। তুমি তো আসলে গুনতেই পারবে না, তুমি মানে ফার্নিচার আসলে তুমি গুনতে পারবে না, কাইন্ড অফ রাইস। এখন বলতে পারো ভাই ফার্নিচার গুনতে পারবে না কেন, সোফা সেট এই সেট চেয়ার টেবিল গুনতে পারবো। সো আলটিমেটলি এরকম করে ধরা হয় না, ফার্নিচারকে হচ্ছে আনকাউন্টেবল হিসেবে ধরা হয়, কারণ তোমার রুমের মধ্যে অনেকগুলো ফার্নিচার আছে। হোয়াট এভার। এবার আসা হচ্ছে যে মিসপেলড, এর মধ্যে কোনটা ভুল আছে। সো একটু আগে বললাম যে আমাদের স্পেলিং কিছু শিখতে হবে, এর মধ্যে ভুল আছে হচ্ছে দেখো, সাজেস্টিভ ঠিক আছে, সিম্বলিক ঠিক আছে, সিমেট্রি বানানটা ভুল আছে, এস ওয়াই ডবল এম ই টি আর ওয়াই, সিমেট্রি, এটা হবে কারেক্ট অ্যান্সার, এটা ভুল আছে। কিপ ইওর চিন আপ, চিন মানে কি বোঝো? আমাদের হচ্ছে এই যে আমরা যদি কি বলা হয় এটাকে, থুতনি বা থোতা হোয়াট এভার, চিন বা হচ্ছে ধরো চোয়াল অনেকে বলে না যে ডাবল চিন, এরকম। যাই হোক, তো এটা সবসময় উঁচু রাখতে হবে, মানে কি তোমাকে সবসময় চেয়ারফুল থাকতে হবে। কি থাকতে হবে? চেয়ারফুল, প্রফুল্লিত, তাহলে কি হবে বি, চেয়ারফুল। এগুলো একটু মুখস্থ করতে হবে, এগুলো তুমি যদি একটু ব্যাখ্যা হয় না মুখস্থ জিনিসের, so তোমাকে একটু পড়ে নিতে হবে। এরপর আমরা চলে আসলাম 2022 সালের মেডিকেলে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো আছে। এখানে বলেছে কোন মডাল ভার্বটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, এটা তোমরা জানো। এখানে হু, হোয়াট, হুইচ এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। কেন রিলেটিভ প্রোনাউন জানোই। এরপরে আসা হচ্ছে রিক্যালসিট্রেন্ট, মানে কি? রিক্যালসিট্রেন্ট অ্যাকচুয়ালি এটা বোঝায় যে হচ্ছে অবাধ্য, আদেশ না মানা, জেদি, এরকম। সো এর হচ্ছে সিমিলার ওয়ার্ড দরকার আমাদের। এখানে দেখো আমি এখানে মিনিংটা নিয়েই আসি। ডোসাইল মানে হচ্ছে যে ভদ্র, নম্র, সহজে নিয়ন্ত্রণ আনা যায়, তো ডোসাইলটা হবে না। এরপরে হচ্ছে কমপ্লেইন্ট মানে হচ্ছে অনুগত, সহজে মানে, এটাও হবে না। মিউটিনাস মানে হচ্ছে বিদ্রোহী, জেদি, এটা হতে পারে। আর এটা কি আছে, অ্যামিনেবল, এটা মানে বাধ্য রাজি, সো এটা হবে না। অ্যান্সার তাহলে কি দাঁড়াবে, মিউটিনাস। ওকে, সো দ্য ফাইট ইজ লিভিং শর্টলি, সো দ্য ফ্লাইট ইজ লিভিং শর্টলি। আচ্ছা, এখন দেখো কোনটাকে কি মডিফাই করতেছে, আমরা একটু আগে বলছিলাম যে অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন এবং প্রোনাউনকে, আর অ্যাডভার্ব মডিফাই করে বাকি সবগুলোকে। সো সো ফ্লাইট লিভিং, সো এখানে হচ্ছে লিভিংটা, এখানে কি লিভিংটা মানে সে ত্যাগ করছে, এটা একটা ভার্ব। ওকে, ভার্ব, এটা হচ্ছে দ্য ফ্লাইটটা হচ্ছে নাউন। শর্টলি কোন পার্টস বেশি, দেখো শর্টলি কাকে মডিফাই করতেছে। আচ্ছা, ফ্লাইট শর্টলি নাকি লিভিং শর্টলি, লিভিং শর্টলি, তাহলে লিভকে মডিফাই করতেছে, লিভ মানে কি ভার্বকে, তো যেটা ভার্বকে মডিফাই করে সেটা হচ্ছে কি বলতো, অ্যাডভার্ব। সো এখানে এটা কি হবে, অ্যাডভার্বিয়াল। ওকে, এবার আসো আই হ্যাভ নো কিড অ্যান্ড কিন, এটা মানে হচ্ছে যে এটা কি বলছে, ও আচ্ছা কোন ধরনের, এটা হচ্ছে ফেজ। দেখো আই হ্যাভ নো, দেখো এখানে নো হচ্ছে অ্যাজেটিভ, আমরা জানি অ্যাজেটিভের পরে নাউন বসে, অ্যাজেটিভ প্লাস নাউন বসে, তার আগে আবার হচ্ছে অ্যাডভার্ব বসে, এরকম একটা সিরিয়াল আমরা পড়ছিলাম। তো যেহেতু এটা অ্যাজেটিভের পরে আছে, এটা নাউনে হবে। তারপরে এখানে কি জানি কি মানে হচ্ছে তার কোনো আত্মীয় স্বজন নাই, মানে কি একটা নাউন বা কোনো কিছু, যেমন যদি বলতে এরকম যে আই হ্যাভ নো পেন, বললাম হচ্ছে আই হ্যাভ নো পেন, পেনটা কি একটা নাউন, সো এখানে কি জানি কি না কি হবে, নাউন। সো এটা একটা কি বলতো, নাউন ফ্রেজ। আচ্ছা, এরপরে আসো হারবিনজার। হারবিনজার বলতে আমরা বুঝি হচ্ছে অগ্রদূত, বা হচ্ছে আমরা ওটাকে কি বলি, একটা ওয়ার্ড মনে হচ্ছে না আমার, যাই হোক, এটার অ্যান্টোনিম বিপরীত শব্দ লাগবে, এডুকেটর, মেসেঞ্জার, ফলোয়ার, লিডার। আচ্ছা, এখন খেয়াল করো যে যে বার্তা দেয়, লিডার মানে যে নেতা, মানে হারবিনজার মানে তো অ্যাকচুয়ালি তাই বোঝায় যে হচ্ছে অগ্রদূত টাইপের নেতা হবে, এডুকেটরটা হতে পারে। বাট ফলোয়ার মানে কি শিষ্য, বা যারা হচ্ছে কর্মী পর্যায়ে, তারা হচ্ছে কি নেতা না, কিন্তু এটা হচ্ছে অ্যান্টোনিম হবে
ফলোয়ার। এবার আসো ফাদার লাভস মি, বাবা আমাকে ভালোবাসে, এটা কোন ধরনের ভার্ব? ভার্বের আমরা দুইটা প্রকার পড়ছি, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনটা? যার হচ্ছে অবজেক্ট আছে। অবজেক্ট কি? কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পায় সেটা কি আছে? অবজেক্ট আছে। এখানে দেখো লাভস হচ্ছে ভার্ব, বাবা কাকে ভালোবাসে? আমাকে। যেহেতু কাকের অ্যান্সার দিচ্ছে, তার মানে এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট থাকলে এটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। তারপরে আসো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। ডু ইউ নো হোয়েন, আচ্ছা, when the result will be published, এখানে আর দ্য রেজাল্ট উইল, এটা সম্ভব না। দ্য রেজাল্ট উইল পাবলিশ নাও, উইল আবার একটা বি দরকার, দ্য উইল দ্য রেজাল্ট, না এটাও সম্ভব না। সে অ্যান্সার হচ্ছে এ। সো কিছু কিছু জিনিস না প্র্যাকটিস করতে গেলে তোমাদের দেখবা যে খুবই কম সময় তুমি 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যে অ্যান্সারটা করে ফেলবা, এরকমই হবে। এরপর আসো, দ্য ম্যান হু স্যাট নেক্সট টু মি ইজ অ্যান আর্কিটেকচার বা আর্কিটেক্ট। এখানে দ্য ম্যান ইজ অ্যান আর্কিটেকচার, তাহলে এই দুইটা একই ধরনের বাক্য। এখন হু স্যাট নেক্সট টু মি, যে আমার কি কোথায় বসে আছে? পাশে বসে আছে। সো এটা একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো তোমরা যারা ক্লজ বোঝো না তাদের জন্য ক্লজের ক্লাসটা আমাদের হচ্ছে আছে, দেখে নিতে পারো যে ক্লজ জিনিসটা আসলে কি। সো এখানে হু স্যাট নেক্সট টু মি এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। মানে কেন? মেইন যে ক্লজ সেখানে পুরো একটা অর্থ প্রকাশ করতে মেইন ক্লজকে হেল্প করতেছে। তুমি যদি এটা বাদও দাও, হু স্যাট নেক্সট টু মি, তাও কিন্তু বাক্যটা হবে, যেমন দ্য ম্যান ইজ অ্যান আর্কিটেক্ট, সমস্যা নাই। বাট এটা যুক্ত করে কি করছে? তার সম্পর্কে একটা এক্স তথ্য দিয়েছে, কি সে হচ্ছে আমার পাশে বসে আছে। সো এটা তার মানে কি? সাবঅর্ডিনেট ক্লজ। সো সাবঅর্ডিনেট ক্লজ যদি কোনো বাক্যে থাকে, মেইন ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, সেটাকে বলা হয় কমপ্লেক্স সেন্টেন্স। তারপরে আসো, উই ওয়ান্ট টু টেক লিগ্যাল অ্যাকশন এগেইনস্ট দ্য হুডলাম ইন দি সেন্টেন্স টু। সো নর্মালি আমরা জানি টু হচ্ছে একটা ইনফিনিটিভ মেকার। তুমি এখানে প্রিপজিশন দিও না, হ্যাঁ, এটা হচ্ছে ইনফিনিটিভ মেকার। কারণ কি? টু এর পরে হচ্ছে ভার্ব আছে। আর যদি এরকম হতো যে গো টু মার্কেট, হুম, এই টুটা হচ্ছে তখন প্রিপজিশন হতো, কারণ প্রিপজিশনের পরে হচ্ছে নাউন বসে। ওকে, তার মানে তখন এটা হচ্ছে কিন্তু প্রিপজিশন। আর যেহেতু এখানে টু এর পরে ভার্ব বসে, এই জন্য এটা হচ্ছে ইনফিনিটিভ মেকার। খেয়াল করতে হবে বিষয়গুলো, কিন্তু খুবই ছোট ছোট, বাট ভুল করা যাবে না। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে দেখো, বাট লাভস হার চাইল্ড, এখানে এই বাট দ্বারা কি বোঝাচ্ছে? দেয়ার ইজ নো মাদার, পৃথিবীতে এমন কোনো মা নেই। এরকম যদি হতো যে হু লাভস হার চাইল্ড, তাহলে পৃথিবীতে এমন কোনো মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। বাট দিছে কি এখানে? বাট। তাহলে কি বোঝাইছে? বাট দিয়ে বোঝাইছে যে ধরো হু, তাহলে হু দিলে অর্থ আসতো সন্তানকে, দেয়ার ইজ নো মাদার, কোনো মা নেই, হু লাভস হার চাইল্ড, যে সন্তানকে হচ্ছে ভালোবাসে। তার মানে এরকম বোঝাতো যে লিখি আমি, পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে কি করে? ভালোবাসে। সো একটু অর্থ করে পড়লে বিষয়গুলো ভালো লাগে। তো এখন দেখো, ঘটনা কি আসলে এরকম? পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে? বাসে তো অবশ্যই, তার মানে কিন্তু এই বাক্যটা বোঝাচ্ছে যে পৃথিবীর কোনো মা তার সন্তানকে ভালোবাসে না। সো কিন্তু আমরা তো এটা বলতে চাই না, আমরা চাচ্ছি এরকম যে এখানে আমরা সন্তানকে মানে বোঝাবো যে পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তো এই না বোঝানোর জন্য আমরা এখানে বাট ব্যবহার করলাম, যে তখন বাট ব্যবহার করলে এই অ্যান্সারটা আসে হচ্ছে না। সরি। তার মানে পৃথিবীর সকল মা তার সন্তানকে ভালোবাসে। তুমি সেটা কিভাবে বলতে পারো যে পৃথিবীতে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না? দ্যাট মিন্স আমাদের এখানে দাঁড়ালো এটা হচ্ছে একটা নেগেটিভ রিলেটিভ দিচ্ছে। যেহেতু বার দিয়ে একটা না বোঝাচ্ছে, ওই জন্য এটাকে আমরা বলি নেগেটিভ রিলেটিভ। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার আসো কারেক্ট সেন্টেন্সে। নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স? দেখো, আই এম ভেরি বেটার টুডে। বেটার আর ভেরি একসঙ্গে বসে না, একটা ব্যাপার। আই এম বেটার টুডে, এখানে ভেরি দরকার ছিল না। দ্য গুডস আর অফ ইনফেরিয়র কোয়ালিটিস। এখন এই যে ইনফেরিয়র, যে একটা কম্পারেটিভ, হুম, সো এরপরে কিন্তু আর হচ্ছে এখানে এই এসটা হতো না এখানে।
কারণ এখানে দেখো কি বলছে, ইনফিরিয়র ইজ এ কম্পারেটিভ অ্যাডজেক্টিভ দ্যাট ডাজ নট টেক প্লুরাল, এখানে কোয়ালিটিস এর সাথে নেয় না। সো এই ইনফিরিয়র এই জন্য কোয়ালিটিস হতো, বাট এটা থাকার হবে না। হি রিকোয়েস্টেড অফ মাই হেল্প, এখানে হচ্ছে এটা ভুল আছে, কারণ এই রিকোয়েস্টের পরে হচ্ছে অফ বসে না, হি রিকোয়েস্ট মাই হেল্প, সে আমার হচ্ছে কি চাইছে, হেল্প চাইছে, এখানে অফটা হতো না। এই বাক্যটা এটা রাইট, হি গ্যাভ মি সাম অ্যাডভাইস। যদি এরকম দেখো এস দিত তাহলে কিন্তু এটা আর হতো না। বুঝে বুঝেছো? আশা করি বুঝতে পেরেছো। সো অ্যান্সারটা দাঁড়ালো হি গ্যাভ মি অ্যাডভাইস। ইনচুয়েটিভ ভার্ব মানে এটা হচ্ছে এরকম বোঝায় যে হওয়া বোঝাচ্ছে, হওয়া। যেমন ধরো গ্রোয়িং, বিকামিং, এইরকম যদি অর্থ দেয় সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় ইনচুয়েটিভ ভার্ব, বা সূচনা বা বিকাশ, যেটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বিকাশ, বিকাশ। ওকে, সো এটা হচ্ছে দাঁড়াবে ইটস এ গ্রোয়িং ডার্ক। ইলেগি, উচ্চারণ ভুল হতে পারে। ইলেগি মানে হচ্ছে এটা একটা শোকের কবিতা। আচ্ছা, আমার লেখা নর্মালি ভালো, কিন্তু এখানে একটু তাড়াতাড়ি লিখতে গেলে খারাপ হতেই পারে, ব্যাপার না, প্রশংসা করে ফেললাম। তো শোকের কবিতা এগুলো আসলে হচ্ছে ইংলিশ লিটারেচারের মধ্যে পড়ে। সো বিসিএস এ অনেক প্রশ্ন এরকম আছে, দেখবা যে লিটারেচার পার্টটা পড়বা বা অ্যানালজি সেখান থেকে হচ্ছে দেখে নিতে পারো। সো শোকের কবিতা এটা হচ্ছে পয়েন্ট অফ ল্যামেন্টেশন। এরপরে আসো ম্যাসকুলিন নাউন। আচ্ছা, ম্যাসকুলিন নাউন মানে কি, পুরুষ। সো মিস হবে না, স্প্রিং বসন্ত এটা ঋতুরানী হবে না, লিবার্টি এটা হচ্ছে এটাও হবে না, ডেথ। আচ্ছা, সান, ডেথ, এগুলো হচ্ছে ম্যাসকুলিন। আর যদি হচ্ছে এরকম হয় মুন, মানে যেগুলো শুভ্রতা, ভদ্রতা, নম্রতা সেই টাইপের গুলো হচ্ছে ফেমিনিন জেন্ডার। ওকে, সো এর এর মধ্যে দিয়ে আমাদের হচ্ছে আজকের প্রথম যে ক্লাসটা ছিল, প্রথম ক্লাস না অ্যাকচুয়ালি, বাট ধরতে গেলে প্রথম ক্লাস, এটা পার্ট টু আর কি। পার্ট ওয়ানে আমরা হচ্ছে 24-25 নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো পার্ট টু যেতে পার্ট আমাদের হচ্ছে প্রশ্নগুলো ছিল, এগুলো আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। তোমরা সবাই বুঝতে পেরেছো। আজকে ক্লাসটা এ পর্যন্ত, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।